প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা, আর আমার সাথে স্টুডিওতে রয়েছে আমার সহকর্মী অমৃতা। অমৃতা, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজের প্রতিটি দর্শক বন্ধুকে বন্ধুর সঙ্গে অনুষ্ঠানে আমি অমৃতা। আমরা জানি কি আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। শুভ জন্মদিনে শেখ হাসিনাকে এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। তিনি দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত থেকে দুই দেশের মৈত্রী আরও সুদৃঢ় করুন, এই প্রার্থনাই আমরা করি। আমাদের আলোচনায় আজকে আমাদের সাথে এক্সপ্রেস অনলাইনে আছে, অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য অধ্যাপক ডক্টর রুহুল হক। আমরা চাইবো ওনাকে। শুভ সন্ধ্যা স্যার, নমস্কার। শুভ সন্ধ্যা স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেটা আমরা জানি কি আজকে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে ৭৪তম জন্মদিবস। তো সেই উপলক্ষে আজকে আমরা আমাদের আলোচনা তাকে নিয়ে আমাদের অনুষ্ঠানে করব। প্রথমেই আপনার থেকে যেটা আমরা জানতে চাইব যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্রনায়ক হওয়া সম্পর্কে আপনার থেকে কিছু জানতে চাই। তিনি কিভাবে আজকের এই বঙ্গবন্ধু কন্যা থেকে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হলেন, এই জার্নিটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। আমি ডক্টর রুহুল হক, একজন চিকিৎসক এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে এমপি। আমাকে কানেক্ট করেছেন, সেজন্য অত্যন্ত ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত দীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণ, তিনি জীবনের প্রথম থেকেই বঙ্গবন্ধু কন্যা হিসেবে তার যে রাজনৈতিক প্রশিক্ষণ ছিল, আমি মনে করি সেটি তার প্রধান দিক। এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তিনি এতদিন যে প্রধানমন্ত্রিত্ব করছেন, এই তিনবার, তার আগে একবার ছিলেন, এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে তার দীর্ঘ সখ্যতা এবং তাদের সাথে কথা বলে তিনি বাংলাদেশকে আজকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পেরেছেন। এই কারণেই তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি এখন বিশ্ব নেতৃত্বের আসনে বসেছেন এবং আমরা সেজন্য অত্যন্ত গর্বিত। তার এই আজকের এই জন্মদিনে আমি তো বটেই, বাংলাদেশের সকল মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং এখানে নানান রকম প্রোগ্রাম করছে তার এই ৭৪তম জন্মদিন উপলক্ষে। বাংলাদেশের এই অবস্থানে তার আসার জন্য আমি মনে করি তার একাগ্রতা, মানুষের জন্য কাজ করবার যে চিন্তা তিনি তার পিতা থেকে পেয়েছেন, গরিবদের জন্য কাজ করবার এবং গরিবদেরকে তুলে আনবার যে প্রচেষ্টা, এবং সর্বোপরি বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে আসা এবং অকুতোভয়, নির্ভীক এবং কোনো কাজে তিনি পিছিয়ে থাকতে চান না এবং যা বলেন তা করে দেখান। তিনি পদ্মা সেতুর মতো, যেহেতু বিশ্ব ব্যাংক বলেছে যেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে এবং গেছে, সেটি কিন্তু তিনি বাংলাদেশের নিজস্ব সহায়তায় নিজস্ব করবার মতো সাহস দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন। আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি, আমরা নিউক্লিয়ার চলে গেছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উড়িয়েছি, আমরা ৩৭ কোটি বই এই মানুষদের, বাচ্চাদের হাতে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ওনার সাথে এই মুহূর্তে। আমরা আবারও চাইবো ওনার সাথে যোগাযোগ করতে। আসলে আমাদের আজকে আলোচনা যেটা মূলত সেটা দিয়ে হচ্ছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার ব্যাপারে কিছু জানার চেষ্টা করব আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার জন্য আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের মধ্যে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমানে সাংসদ ডক্টর রুহুল হক এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা আবারও চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
দেখো, যেটা আমরা দেখছি, আমরা বারবারই বলে থাকি অমৃতা, কি বাংলাদেশের সাথে আমাদের ভারতের একটা মৈত্রীর বন্ধন, একদম যেটা আমরা দেখে এসেছি। বা প্রথমে যখন এটা পূর্ব পাকিস্তান ছিল সেই সময়ে যে আমাদের আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন, তো সেই বিষয় নিয়ে আমরা আসবো। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি ওনার সাথে। আমরা ওনার কাছ থেকেই শুনে নেব শেখ হাসিনার এতদিনের জার্নি, কিভাবে তিনি আজকে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানে সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আবার আমরা পেয়ে গেছি আমাদের অনুষ্ঠানে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, কি ওনার জার্নিটা এতদিনের, কিভাবে উনি একজন সফল রাষ্ট্রনায়ক হওয়া সম্পর্কে আপনার থেকে যেটা জানছিলাম আমরা। যেটি আমি মনে করি, উনি যে স্বপ্ন দেখান, ড্রিমিং, আমরা বলি ড্রিমিং, কিন্তু ওনার ড্রিমটাকে যে কাজে লাগিয়ে প্রমাণ করানো যে হ্যাঁ, আমরা কিন্তু স্বপ্ন দেখি না, আমরা বাংলাদেশকে যে উন্নয়নের দিকে নিয়ে যাব সে স্বপ্ন দেখি না, আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, ওনার পিতার সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা চাইবো কি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আরও একবার আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা যেটা কথা বলছিলাম, কি বাংলাদেশের সাথে ভারতের যে একটা মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আজকে যখন থেকে আমরা বঙ্গভঙ্গ হয়েছে সেই সময় থেকে এখনো অবধি যদি দেখি, আমরা মধ্যেখানে কিছুদিনের জন্য একটা দূরত্ব তৈরি হলেও আবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আবার সেই দূরত্বটা মানে একদম আবার পুরো মানে সেই জায়গায় ফিরে আসা, আবার নতুনভাবে সেই সম্পর্কটাকে আরো সুদৃঢ় করে, আরো মধুর করে নিয়ে যাওয়া, এই যে একটা জার্নি, যেটা আমরা মানে মিল বন্ধন, দুই পারের এপার আর ওপারের যে মেল বন্ধন, সেটা একমাত্র আমার মনে হয় যেন ওনার জন্যই সম্ভব হয়েছে এখনো পর্যন্ত। একদম। আজকে তার 74তম জন্মদিন। প্রথমেই আমরা অনুষ্ঠানের প্রথমেই তাকে আমাদের এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়েছি। আমরা আবারও তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। দেখো, বাংলাদেশে যদি দেখা যায়, বাংলাদেশে বর্তমানেও যদি আমরা দেখি, বর্তমান পরিস্থিতির দিকে তাকে একদম কারেন্ট, বাংলাদেশ আমাদেরকে ইলিশ রপ্তানি করেছে, একদম আমদানি করেছে আমরা ইলিশ, সেই জায়গায় আমরা বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়েছি। তো সেই জায়গাতেও এবার ভাবার বিষয় থাকছে আরো, যে আর কি কি বাণিজ্যিক দিক আমরা এখানে আরো ইনভলভ করতে পারি ভারত বাংলাদেশের যে রিলেশন, সেটাকে বজায় রাখার জন্য বা সেটাকে আরো সুদৃঢ় করার জন্য আর কি কি বিষয়, আর কি কি জিনিস আমরা এর মধ্যে আনতে পারি, কি কি বাণিজ্যিক দিক তুলে ধরতে পারি, সেই দিকগুলো দেখার আছে। তার সাথে সাথে যে একটা তিস্তা জলবন্টন একটা যে প্রকল্প ছিল ইন্ডিয়া বাংলাদেশ, সেটা এখনো কিন্তু মীমাংসা হয়নি সেই এখনো পর্যন্ত। তো সেই বিষয়টা নিয়েও আমাদের একটু জানার আছে, যে এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেই যে বিষয়টা, সেটা এখন কোন দিকে এগোচ্ছে বা আগামী দিনে সেটার কি ফল পেতে চলেছি আমরা, সেই একটা বিষয় থাকছে। বা বিভিন্ন সময় এরকম অভিযোগ উঠে আসতে দেখেছি ক্রস বর্ডার টেররিজম নিয়ে, কি যে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে গিয়ে আশ্রয় নিচ্ছে, ওখানে ট্রেনিং করছে, প্রশিক্ষণ করে তারা এসে ইন্ডিয়াতে অ্যাটাক করছে। তো সেই জায়গায় বাংলাদেশ কতটা তৎপরতার সাথে সেই জঙ্গি দমনের দিকে, বা এই যে ট্রেনিং যখন যে প্রশিক্ষণ নিচ্ছেন, এরকম যে একটা অভিযোগ আনা হচ্ছে, তো সেই জায়গায় কতটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন বাংলাদেশ সরকার, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমরা চাইবো ওনাকে আরও একবার স্কাইপের মাধ্যমে নেওয়ার জন্য অনুষ্ঠানের মধ্যে। আমি টেকনিক্যাল টিমকে বলবো কি যে ওনাকে যদি আরও একবার নেওয়া যেত। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি তোমার সাথে, এর পাশাপাশি এই যে এখন সম্প্রতি গত কিছুদিন ধরে একটা তুলকালাম কাণ্ড চলছে আমাদের রাজ্যে, কি গরু পাচার নিয়ে একটা বিভিন্ন জায়গা থেকে বারবার উঠে আসছে সেই ছবি, গরু পাচারের দৃশ্য আমরা বারবার দেখছি। তো সেই বিষয়টা নিয়েও আমাদের বহু আলোচনা আছে, বহু বিষয় নিয়ে জানার আছে। কি করছেন বাংলাদেশের সরকার, কি কি ভাবনা চিন্তা নিয়েছেন, এদেশের সরকারকে নিয়ে আমরা যতটা ভাবছি এদেশের সরকার কিভাবে গেছে, সেরকম বাংলাদেশ আমাদের প্রতিবেশীদের সেই দেশের সরকার কি ভাবছেন, কিভাবে আমাদের সাথে এই মৈত্রীর বন্ধনটাকে আরো দৃঢ় করার চেষ্টায় আছেন, সেই বিষয়টা নিয়েও আমরা একটু জানতে চাইবো। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি ডাক্তারবাবুর সাথে, সাংসদের সাথে। হ্যাঁ, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আপনার সাথে, আপনার থেকে যেটা জানছিলাম আমরা। বাংলাদেশ এবং ইন্ডিয়া, বাংলাদেশ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের জন্ম লগ্ন থেকে আপনারা আমাদের বন্ধু, সে কথা দুঃখিত বাংলার মানুষ কোনোদিনও ভুলবে না। মিসেস ইন্দিরা গান্ধী সে সময় প্রধানমন্ত্রী না থাকলে, এবং তিনি বাংলাদেশের মানুষকে 1 কোটি বেশি মানুষকে আশ্রয় শুধু দেননি,
তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতাকে আনবার জন্য, বঙ্গবন্ধু মুজিবকে সাপোর্ট করবার জন্য বিশ্ব দরবারে ঘুরে বেরিয়েছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন। একথা বাংলাদেশের মানুষ কোনোদিনও বলবে না। একদম। আমরা যেটা আমরা দেখেছি ভাষা আন্দোলনের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সৈন্য পাঠিয়ে বাংলার সেই সময় শেখ মুজিবুর রহমানকে যে সাহায্য করেছিলেন। অবশ্যই। তো আমরা মাঝে মাঝে একটু আশ্চর্যান্বিত হই যে মাঝে মাঝে ইন্ডিয়ার কিছু কিছু পত্র পত্রিকা নিউজ করেন যে বাংলাদেশ বোধহয় ইন্ডিয়াকে ভালোবাসে না বা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বন্ধুত্ব চলে যাচ্ছে। এটি কখনো সম্ভব না। ইট ইজ নট পসিবল। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য রিয়ালিটি। দেয়ার আর এনিমিজ অন বোথ সাইডস। আপনাদের দেশে যেমন শত্রু আছে, আমাদের দেশে তেমনি শত্রুরা আছে। এই শত্রুরাই তো বঙ্গবন্ধুকে 75 সালে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে। এই শত্রুরাই তো 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী ওকে নিয়ে চলে যেতে চেয়েছিল। সুতরাং এই শত্রুদের কথা শুনে ইন্ডিয়ান মানুষ এবং ইন্ডিয়ান সাধারণ মানুষ যেন বাংলাদেশের মানুষকে ভুল না বুঝে, সেটি আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো। এটি আমাদের অকৃত্রিম বন্ধু এবং তারা চিরকাল থাকবে। আমরা প্রতিবেশী এবং একে অপরের সহযোগিতা করে আমরা উন্নতি করব এবং এদেশকে, এই এরিয়াকে, এই সাউথ ইস্ট এশিয়াকে আমরা বিশ্ব দরবারে প্রমাণিত করব যে আমরা সবার সাথে একসাথে করে উন্নতি করতে পারি। আমরা তাই চাই সব আসুন, সকলে মিলে কাজ করতে হবে। আপনি দেখেছেন গত দুদিন আগে বঙ্গবন্ধু কন্যা যে বিশ্ব দরবারে, ইউএন দরবারে বক্তৃতা দিয়েছেন, তিনি ভ্যাকসিনের কথা বলেছেন সকলের জন্য, বলেন নাই শুধু যে বাংলাদেশের মানুষের জন্য চাই, তিনি বলেছেন সকলের জন্য ভ্যাকসিন চাই। এবং তিনি 5টি দাবি জানিয়েছেন যে যাতে করে সকল মানুষ, সবাই মানুষ যাতে ভ্যাকসিন পেতে পারে। সুতরাং তিনি যে বিশ্ব নেতৃত্বে উঠে এসেছেন, এগুলোই তার প্রমাণ। এই যে আপনি বললেন 5টি দাবি জানিয়েছেন তিনি, তো সেই দাবিগুলো সম্পর্কে একটু যদি বলেন, কি কি ছিল তার দাবি? আমি এক্স্যাক্টলি আমার সামনে নেই, বলতে হয়তো ভুল হয়ে যাবে, কিন্তু এটি ইউনিভার্সাল দাবি যে যাতে করে সকল মানুষ একসাথে করে কাজ করতে পারে। আমাদের ভ্যাকসিন যেন সবাই মিলে মিশে কাজ করতে পারে, কেউ যেন বাদ না পড়ে। এই ধরনের, যেহেতু আমার কাছে লিখিত আকারে নাই, আমি বলতে চাই না, তো ভুল হয়ে যাবে, যেহেতু এটি ভুল উদ্ধৃতি দেওয়া ঠিক হবে না। তবে সবার জন্য এই কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, সেটি হলো আসল জিনিস। আমি মনে করি তিনি সকল সময় বিশ্ব দরবারে এই কাজই করে আসছেন এবং বিশ্ব ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সকলে মিলে যে অ্যাপ্রোচ, বিশেষ করে এখানে পরিবেশের জন্য বলেছেন, লেখাপড়ার জন্য বলেছেন, ভ্যাকসিনের জন্য বলেছেন এবং সকলে মিলে কাজ করার জন্য বলেছেন। এগুলোই তার চিরন্তন সত্য এবং চিরন্তন কাজ করে আসছেন এবং করে যাচ্ছেন। আমি মনে করি তিনি যে অত্র এলাকার আপনাদের প্রধানমন্ত্রীর সাথে, মিস্টার মোদির সাথে যেমন বন্ধুত্ব করে চলেছেন, তেমনি ভাবে সকলের সাথে আমাদের সমান বন্ধুত্ব। আমরা সকলেই আমাদের বন্ধু এবং সকলের সাথেই কাজ করব। তার মধ্যে ইন্ডিয়া প্রধান বন্ধু এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের স্বাধীনতা আন্দোলনে সহায়তা করেছিল এবং তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, এটাই আশা করি আমরা। একদম তাই। রুহুল বাবু, আমি এরপরে আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনা একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কিভাবে বাঙালি জাতির কাণ্ডারি হয়েছেন, সেই চিত্রটা আমরা সবাই জানি। সেই চিত্রটা যদি আপনি আমাদের সামনে একটু তুলে ধরেন। দেখুন, যখন 1975 সালে বঙ্গবন্ধু কন্যা আঙ্গুলো বাই লাখ, যে আপনারা জানেন তার দুই বোন তারা জার্মানিতে ছিলেন, বঙ্গবন্ধু কন্যা ছিলেন বলে তারা বেঁচে গেছেন জীবনে। তারপরে 6-7টি বছর বাইরে থাকতে হয়েছিল। তার মেজরিটি টাইম আপনাদের ওখানেই ছিলেন এবং আপনাদের সহায়তায়, ইন্ডিয়ার সহায়তায় ওখানে বসবাস করেছেন। কিন্তু তারপরে 1981 সালে বাংলাদেশে ফিরে যখন বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের প্রধান করা হয়েছিল, তার অ্যাবসেন্সেই তিনি সেটি গ্রহণ করতে চান নাই, তারপরেও করেছিলেন। কিন্তু তখনও তিনি এসে তার নিজ বাড়িতে, যে বাড়িতে বঙ্গবন্ধু ছিলেন, যে বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, দেশে ফেরার পরে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তারই বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কাঁদতে হয়েছিল। এমনি অবস্থা থাকার পরেও তিনি কিন্তু চলে গেছেন। সেই জায়গায় বঙ্গবন্ধু যে হ্যাঁ বলুন। যেভাবে এমনি ভাবে আস্তে আস্তে
সেই আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং দেশে দেশে গ্রামে গ্রামে সমস্ত জায়গায় ঘুরে এই কর্মীদেরকে সংগঠিত করে 96 সালে আবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন অনেকদিন পর। আমরা 2000 সালে আবারও ইলেকশন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য সে সময় আমাদেরকে জিততে দেওয়া হয়নি। অসাধু উপায়ে ইলেকশন কন্ডাক্ট করার পরে আমরা হেরে গিয়েছিলাম। তারপরে আপনারা জানেন কয়েক বছর এই আর্মি গভর্নমেন্ট ছিল, 2 বছর 3 বছর, এবং সেখানে শেখ হাসিনাকে আবারও দেশ থেকে বিদায় করবার জন্য নানান রকম চক্রান্ত। তারপরে 2008 সালে ইলেকশন হয়েছিল, 2009 জানুয়ারি মাসে আমরা সরকার গঠন করেছিলাম। আমার সৌভাগ্য সেই ইলেকশনে আমি জয়ী হয়েছিলাম এবং আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলাম। সেই থেকে এই 3 যে কন্টিনিউ আমাদের যে রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি দেশকে যেভাবে গড়ে নিয়ে চলেছেন, এবং আমি মনে করি যেহেতু আমরা 3 বার সরকার গঠন করতে পেরেছি এবং আমাদের এখানে সমস্ত দুর্নীতিকে কন্ট্রোল করতে পারা হচ্ছে, আমাদের উন্নয়নের দিকগুলো, বিদ্যুৎ বলেন, রাস্তা বলেন, আমাদের শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের যে ধারার কথা বলেছিলেন সেই ধারাকে তিনি যেমন ডিক্লেয়ার করেছিলেন, যেমন বলেছিলেন ডিজিটাল ব্যবস্থাপনা, যেমন আমাদের 3500 মেগাওয়াট বিদ্যুৎ ছিল 2008-9 সালে, এখন আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ, আপনারা লোকাল থেকেও আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করছি, আরো বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, আমরা বড় কোল স্টেশন করছি আপনাদের সহায়তায়। তো এই যে উন্নয়নের ব্যাপার যেটি বলছিলাম, আগামী 1-2 বছরের মধ্যে আমরা সকল বাড়িতে, মাননীয় প্রধানমন্ত্রী সকল বাড়িতে বিদ্যুৎ দিবেন। তিনি এই মুজিব বর্ষে তিনি ডিক্লেয়ার করেছেন কোন গরিব মানুষ এর ঘর ছাড়া থাকবে না, যাদের ঘর নেই তাদের নিজের সরকারের টাকায়। এই আমি গতকালও আমার এলাকায় 2-3টি আমাদের প্রায় 100টি ঘর যাদের ছিল না সেটি উদ্বোধন করলাম, তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। যারা গরিব মানুষ খেতে পায় না তাদের পূজার সময় হিন্দুদের, আমাদের ঈদের সময় মুসলমানদের, এমনি তাদেরকে বাড়িতে বিনা পয়সায় খাবার পৌঁছে দেওয়া হয়। এই যে তিনি গরিবদের জন্য চেষ্টা করেন, দেখেছেন, এবং যদি বলেন যে আমি তোমাদেরকে দেখবো, মসজিদ বলুন, মন্দির বলুন, মন্দিরে লক্ষ লক্ষ টাকা, আমার এলাকায় একটি মন্দিরে 10 লক্ষ, 12 লক্ষ, 7 লক্ষ, 5 লক্ষ করে টাকা আমি নিজে ডিস্ট্রিবিউট করেছি। এটি কি কল্পনা করতে পারেন কখনো যে এরকম শুধু মসজিদ নয়, মন্দিরদের জন্য, আমাদের যারা আছেন তাদের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছেন। তো সেই জন্যই তিনি যে বলেছেন যে জননেত্রী বাংলাদেশের নেতা থেকে এখন বিশ্ব দরবারে তিনি পরিবেশের ব্যবস্থা করার জন্য ঘোরাঘুরি করছেন। তিনি ইকোনমিক সিচুয়েশন যে বর্তমান চারিদিকে কোভিড পরিস্থিতিতে পর্যদস্ত হয়ে পড়েছে, সেটির জন্য তিনি সকল নেতৃবৃন্দের সাথে গত 2-3 সপ্তাহে বিশ্ব দরবারে তিনি 2-3টি বক্তৃতা করেছেন ডিজিটালি, এবং সেখানে সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং জানাচ্ছেন। তো আমি মনে করি সকল বিশ্ব নেতৃবৃন্দ তাকে মনে রাখেন, মনে করেন এবং তাকে খোঁজ করেন এবং কাছে টানেন। আমি তার সাথে যখন মন্ত্রী ছিলাম বেশ কয়েকবার বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। জার্মান চ্যান্সেলর, আমেরিকান প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার সহ আমি দেখেছি তার নেতৃত্ব তারা কিভাবে গ্রহণ করে, তাকে কিভাবে সাদরে কাছে নিয়ে এবং তাদের সাথে কথা বলা, তার প্রেজেন্টেশন, আমি অত্যন্ত মুগ্ধ। আমি মনে করি সেজন্য তিনি যে সাধারণ মানুষের জন্য চেষ্টা করে দেশকে গড়বার চেষ্টা করে যাচ্ছেন, সেজন্যই আমি মনে করি তিনি বিশ্ব নেতৃত্বে উঠে এসেছেন এবং থাকবেন বলে আশা করি। আচ্ছা, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন রূপায়ণের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারি হওয়ার ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন। এটি ছোট কথা বলি, আপনারা জানেন আমরা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক প্রতি 6,000 মানুষের জন্য গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক, এই দায়িত্বটা আমার উপরে পড়েছিল। 96 সালে যখন তিনি এসেছিলেন, তখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তখন তিনি 2,000-3,000 কমিউনিটি ক্লিনিক করেছিলেন। কিন্তু 2001 সালে বিএনপি পাওয়ারে এসে এই কমিউনিটি ক্লিনিক গুলো ভেঙে দিয়েছিল। তারপরে 2008 সালে 9 সালে যখন আমি স্বাস্থ্যমন্ত্রী হলাম, তখন আমার উপরে দায়িত্ব পড়েছিল এই কমিউনিটি ক্লিনিক গুলো আবার তৈরি করা। এটি আমি তার কাছ থেকে শুনেছি এবং জানি
যে এই কমিউনিটি ক্লিনিকের যে স্বপ্ন, সে স্বপ্নটা বঙ্গবন্ধু তার ডায়েরিতে লেখা ছিল যে গ্রামে গ্রামে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ছোট ছোট ক্লিনিক করে তুলতে হবে। সেই স্বপ্ন থেকে এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই কমিউনিটি ক্লিনিক গুলো তৈরি করেছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে গ্রামে গ্রামে স্বাস্থ্য নিয়ে ব্যবস্থা নিয়ে যাওয়া, আমাদের এখানে কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন তৈরি হয়, সেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, তারপরে অনেকগুলো ইউনিয়ন নিয়ে একটি উপজেলা হয়, আপনাদের ওখানে অন্য নাম আছে। এই উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র 50 বেড ছিল, এখন 30 বেড ছিল, এখন 50 বেড করা হয়েছে। এবং বঙ্গবন্ধুর স্বপ্ন এই ডাক্তারদের ক্লাস 1 করে দিয়েছিলেন এবং সেই ডাক্তারদের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যাও চেষ্টা করেছেন। আমাদের এখানে নার্সেসদের ক্লাস 3 পোস্টে ছিল, আমার সময় গত এই 2009-10 সালে বঙ্গবন্ধু কন্যা নার্সেসদের ক্লাস 2 এবং ক্লাস 1 পোস্টে উন্নতি করেছেন। তো এইরকম ভাবে আমাদের সকল প্রাইমারি শিক্ষককে বঙ্গবন্ধু কন্যা শিক্ষক প্রাইমারি স্কুলকে তিনি সরকারিকরণ করে ফেলেছেন। লক্ষ লক্ষ 1 লাখেরও বেশি প্রাইমারি শিক্ষককে একদিনে তিনি সরকারিকরণ করেছেন। এটি হচ্ছে বঙ্গবন্ধুর সময় হয়েছিল, আবার ওনার সময় হলো। এই যে স্বপ্ন, যে কথা বলছিলেন স্বপ্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আর বঙ্গবন্ধুর কন্যার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এই যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই কিন্তু আজকে আমি ঢাকায় বসে আপনাদের সাথে কথা বলতে পারছি। আজকে ওয়েবিনার, জুম বলে সারা বিশ্বে আমিও কথা বলেছি, বঙ্গবন্ধুও কন্যাও কথা বলেছেন। এই যে ডিজিটাল বাংলাদেশের যে রূপ, সেটি তার ছেলে জয়, তিনি একজন ইঞ্জিনিয়ার, তারই তিনি সকল সময় বলেন যে জয়ের উপদেশেই আমরা করেছি। আমি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় যে ডিজিটাল ব্যবস্থাপনায় এনেছিলাম, সারা হাসপাতাল, বাংলাদেশের সকল হাসপাতাল ইন্টারনেট কানেকশন দিয়েছিলাম এবং ডিজিটাল ব্যবস্থাপনায় দিয়েছিলাম। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবার থেকে সাউথ পুরস্কার পেয়েছিলেন। সুতরাং আমাদের এমনি ভাবে আমরা মাতৃ মৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হার কমানো, এবং এই জন্য এমডিজি পুরস্কার পর্যন্ত আমরা সে সময় এনেছিলাম। সুতরাং যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন, সোনার বাংলা তো কিছু না, মানুষকে স্বাধীনতা দেওয়া, মানুষকে ইকোনমিক স্বাধীনতা দেওয়া, মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সকল কিছু, এই প্রত্যেকটি দিক মাননীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন করে যাচ্ছেন এবং দেখে যাচ্ছেন। এবং সকল সময় এই যে কোভিডের তিনি অত্যন্ত সকল সময়ে বিশ্রাম নেন, তারপরেও সারাদিন কাজ করেন এবং দেখে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রথম দিকে ঝামেলা ছিল, কিন্তু তিনি শক্ত হাতে সেগুলোকে কন্ট্রোল করে এই স্বাস্থ্য ব্যবস্থার সকল কিছু তিনি এগিয়ে নিয়ে এখন কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, আমাদের মৃত্যু হারও কিন্তু এখানে কম কোভিড নিয়ে। সুতরাং এই যে কথা বলছিলেন যে সোনার বাংলার রূপ, বঙ্গবন্ধু সোনার বাংলার রূপ, বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপ পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, তো আমরা আপনার কাছে আমরা জানি এবং আপনার কাছেও শুনলাম যে বাংলাদেশ উন্নয়নের পথে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটছে, এ সম্পর্কে আপনি একজন দলীয় সংসদ সদস্য হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? আমি দলীয় সংসদ সদস্য হিসেবে তো বটেই, আমি তো আমাদের যেহেতু এক দলের মানুষ, আমরা একসাথে কাজ করি, আমরা ওনায় কিন্তু আপা বলে ডাকি, বড় আপা বলে ডাকি, আমরা সেই রকম সম্পর্ক আমাদের। আমি চিকিৎসক হিসেবে পলিটিক্সে আসার আগেও তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুতরাং আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শুধু নয়, আমি মনে করি সাউথ ইস্ট এশিয়ায় আমাদের যে সকল লিডার আছে, শুধু একটা জানেন বিশ্ব নেতার দরবারে পৌঁছেছেন, তার যে নেতৃত্ব, তার যে দৃঢ়তা, তার যে চিন্তা, আমরা 2100 সালে বাংলাদেশ কেমন হবে সেই ডেল্টা প্ল্যানও তিনি এখন থেকে তৈরি করে রেখেছেন, অলরেডি তৈরি করছেন এবং সেই পথে চলছেন। তাহলে দেখুন কত সুদূর প্রসারী। সে সময় তো উনিও থাকবেন না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু সেই প্রায় 100 বছর পরে বাংলাদেশ কেমন হবে এই চিন্তা ভাবনা এবং সে পথে কোন পথে এইগুলো এই বাংলাদেশ চলতে পারে, এইরকম চিন্তার মানুষ আবার কবে পাবো আমরা জানি না। সুতরাং আমি মনে করি তিনি যে কথা বলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, যিনি বলেন ঘরে ঘরে কাজকর্ম নিয়ে যাওয়া, তিনি
টেকনিক্যাল এডুকেশনের জন্য প্রত্যেকটি থানায় উপজেলায় এখন একটি করে টেকনিক্যাল কলেজ করছে, যে যারা উপর দিকে পড়তে পারে না, যারা ক্লাস 8-9 পর্যন্ত পড়ে, তাদের টেকনিক্যাল এডুকেশন করবার জন্য প্রত্যেকটি থানায় থানায় সরকারি কলেজে টেকনিক্যাল এডুকেশন করার চেষ্টা করছে। সুতরাং সমস্ত দিক, প্রত্যেকটি দিক কিন্তু তার নজরের কোনো বাইরে নেই। তো সুতরাং আমি মনে করি তার মতো একজন বড় প্ল্যানার খুব কম আছে, এবং তার যে স্বপ্ন, যে কথা বলছিলাম, যে স্বপ্ন বাংলাদেশের যে স্বপ্ন দেখা, তার মতো স্বপ্ন দেখার মানুষ খুব কম। মানে যেটা কথায় কথা উঠে আসছে যে তার দূরদর্শী নেতৃত্ব, তো বাংলাদেশে একটা সামাজিক অর্থনৈতিক অগ্রগতি অর্জনের সহায়তা করেছে, এবং সমানভাবে দু দেশের আমাদের একটা দ্বিপক্ষীয় সম্পর্কের যে ক্ষেত্রেও অবদান অত্যন্ত আকর্ষণীয় একটা মানে একটা রিলেশন তৈরি করেছেন। তো সেই জায়গা থেকে আপনি ভারত বাংলাদেশের সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমার মনে হয় বহুকাল, আমারও বয়স অনেকদিন হলো, আমি সেই পাকিস্তান আমল দেখেছি, ইংরেজ আমল দেখেছিলাম, তখন অনেক ছোট, কিন্তু পাকিস্তান আমলটা তো খুব ভালো করে দেখেছি, আর এই বাংলাদেশ আমল তো প্রায় সারাটা দেখলাম। আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে বন্ধুত্ব ভাব ভারতের সাথে, মোদী সরকারের সাথে এবং অন্যদের সাথে, আমাদের কলকাতার দিদির সাথে, সবার সাথে, সকলের সাথেই আমাদের যে বর্তমান সম্পর্ক, আমি মনে করি অত্যন্ত দৃঢ়, এবং তা না হলে আমরা এমনিভাবে উন্নতি করতে পারবো না। আমি মনে করি এই বন্ধুত্বটা রাখার প্রয়োজন এবং বোঝারও প্রয়োজন আছে। আমি যে কথা বলছিলাম যে শত্রুরা নানান কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এইটা থেকে আমাদের দূরে রাখতে হবে, এবং নিজেদেরকে বুঝতে হবে যে এই বন্ধুত্ব থাকা দুজনের জন্যই দরকার। যেমন আপনাদের সাথে আমরা বন্ধুত্ব করে আমরাও বড় হতে চাই, সেরকম ইন্ডিয়ার আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু তারপরেও অনেক কিছু দেওয়া নেওয়ার আছে। আমি মনে করি এই সম্পর্কটা অটুট থাকুক, এটি হবে আমাদের ইচ্ছা। একদমই তাই, এটা তো আমাদের সকলেরই ইচ্ছা এবং সকলেরই স্বপ্ন এটাই। তো এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে যে বাস্তবায়িত রূপ দিতে বাংলাদেশ সরকার কি কি যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে যদি কিছু বলেন আপনি। দেখুন, আজকে আমাদের সমস্ত একেবারে অল উপজেলা বলি আমরা, সব ডিস্ট্রিক্টের নিচে যেগুলো আছে, প্রায় সকল উপজেলায় আমাদের ইন্টারনেট কানেকশন, এবং এখন প্রায় দুই একটি ছোটখাটো জায়গা ছাড়া যে কোনো জায়গায় আমাদের ইন্টারনেট কানেকশন আছে, এবং টেলিফোনের মাধ্যমে, আজকাল তো মোবাইল টেলিফোনের মাধ্যমেও আছে। তাছাড়া এই টেকনিক্যাল এডুকেশন, সেই জায়গাটা আমরা সকল জায়গায় চেষ্টা করছি। আমাদের ডিজিটাল পদ্ধতিতে আমাদের ভূমি সংস্কারের ব্যবস্থাপনা, আমাদের ডিজিটাল পদ্ধতিতে এডুকেশনের ব্যবস্থাপনা। আপনারা জানেন কোভিডের এই সময়ে কিন্তু আমাদের অনেক স্কুল ডিজিটালি চলছে, আমাদের এই অনেক কাজকর্ম, আমাদের অনেক অফিস পেপারলেস হওয়ার চেষ্টা করছে, এবং ডিজিটালি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সপ্তাহে সমস্ত ডিস্ট্রিক্টের সাথে, ডিস্ট্রিক্ট কমিশনারদের সাথে কথা বলেন। আমাদের মন্ত্রীরা এই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডাক্তারদের সাথে বলুন বা অন্যান্য কর্মকর্তাদের সাথে বলুন, সেই ব্যবস্থা চলছে। আমরা আশা করছি আমাদের 3G প্রায় সব জায়গায় চলে গেছে, 4G এসে যাবে, 5G এসে যাবে। সুতরাং আমাদের সবচেয়ে তো বড় আমাদের বলবো যে বঙ্গবন্ধু কন্যার যে বড় ছেলে, জানেন, সজীব ওয়াজেদ জয়, একজন ইঞ্জিনিয়ার মানুষ এবং IT বেস, ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছিলেন, এবং সেখান থেকে তিনি আমেরিকাতে পড়াশোনা করে একজন ভেরি হাইলি টেকনিক্যালি এডুকেটেড, এবং তিনি তার মাকে সহায়তা করেন। এবং আমিও যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, তার সহায়তায় এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডিজিটাল ব্যবস্থাপনা তৈরি করে, ওই যেটা বলছিলাম যে সাউথ পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছিলেন এই ডিজিটাল ব্যবস্থাপনায়। সারা দেশের হাসপাতালগুলোর সমস্ত জায়গায় আমাদের এনি হসপিটাল এনিহোয়ার ইজ কানেক্টেড, এবং এনি ইনফরমেশন আমরা যে কোনো জায়গা থেকে যখন তখন আমরা গ্রহণ করতে পারি। সুতরাং ডিজিটাল ব্যবস্থাপনা এখন স্কুলে এখন প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটা জায়গায় শহরে ডিজিটাল এডুকেশন তৈরি করবার জন্য হব তৈরি করা হচ্ছে, এবং এগুলোকে বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া। এটি আমাদের যে IT সেক্টর, IT মন্ত্রণালয় আছে,
যেটি সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেখাশোনা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটা তদারকি করেন। সুতরাং আমি মনে করি এই ব্যবস্থাপনাটা আমাদের থেকে অনেক ভালো। আমাদের দেশে 16-17 কোটি লোক হলেও যেহেতু কম্প্যাক্ট কান্ট্রি, আপনারা জানেন অনেকগুলো মানুষ এক জায়গায় বাস করে, সেদিক থেকে সুবিধা অসুবিধা দুটোই আছে। তো আমি মনে করবো সুবিধার দিকে একটি যে অনেক মানুষকে একসাথে রিচ করা যায়। সুতরাং আমি মনে করি যে আইটি প্রযুক্তি এই আমাদের যুবক সমাজকে এদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো প্রজেক্ট সরকারের করেছে, বিভিন্ন রকম প্রজেক্ট চলছে এবং চলবে। আপনারা আইটি সেক্টরে অনেকটা এগিয়ে আছেন বড় বড় জায়গায়, কিন্তু ইন জেনারেল মানুষের মধ্যে কতটা আছে আমি ইন্ডিয়া সম্বন্ধে জানি না। তবে আমাদের দেশে ইন জেনারেল মাসে আমাদের দেশের গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে কম্পিউটার নিয়ে ছেলেমেয়েরা কাজ করছে এবং সেখানে গ্রামে বসেই তারা আইটি সাহায্যে বিদেশ থেকে টাকা পয়সা কামায় এবং অর্থ উপার্জন করছে। সুতরাং এই প্রযুক্তি কিন্তু গ্রামে গঞ্জে চলে গেছে। এটি কথার কথা না, এটি কিন্তু সত্যি, এটি বক্তৃতা না বা পলিটিক্যাল কথা না, দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং আমি মনে করি এটি আরো উন্নতি হবে, যেহেতু আমাদের ব্রডব্যান্ড কানেকশন চলে গেছে একেবারে গ্রামীণ পর্যায়ে, এটির আরো উন্নয়ন আগামীতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে ডিজিটাল বাংলাদেশ করার যে স্বপ্ন শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী, সেটা অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একদম স্বপ্ন পূরণের মানে একটার পর একটা যে উনি প্রকল্প নিচ্ছেন, একটা স্বপ্ন ভাবনা চিন্তা চলেছে বাংলাদেশ একদম। তো সেই জায়গায় হ্যাঁ, সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রী জন্মদিনে দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা তো অনেক বড় করে অনেক কিছু, দেখুন আমরা 25 বর্ষে 100 পালন করতে পারলাম না। আজকে আমাদের ছোট ছোট আকারে আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় তার কর্মসূচি পালন করছে এবং ছোট আকারে ঢাকা শহরেও কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এটি তো মনের মধ্যে কথা, আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মনের কথা বুঝতে পারেন। বড় আকারে তো আমরা কিছুই করতে পারলাম না, সেজন্য আমাদের সকলের মনে দুঃখ থাকবে এবং সেজন্যই আমরা তার শুভ জন্মদিন কামনা করি এবং দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমরা সকল জায়গা থেকে বহু জায়গায় আমরা দেখেছি এবং পত্র পত্রিকা এবং ডিজিটালি প্রত্যেকটি খুললেই সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার কোটি কোটি পোস্ট আসছে তার শুভ জন্মদিন কামনা করে। সুতরাং আমরা সকলে মিলে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের কাছেও চাই যে আপনারা আশীর্বাদ করুন যে তার মতো একজন মানুষ যেন আমাদের মাঝে থাকে, তাহলে আমরা দেশকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সে তো নিশ্চয়ই আমরাও চাইবো যে অগ্রগতি হোক বাংলাদেশেরও, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মধ্যে একটা মৈত্রীর যে বন্ধন আছে সেটা অটুট থাকুক। তার সাথে সাথে একটা যেটা বিষয় জানার আপনার থেকে, তিস্তা জলবন্টন প্রকল্প, যেটা নিয়ে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো মীমাংসা হয়নি, তো সেই জায়গায় আপনার কি মত? এটি বলতে গেলে তো আমাদের বুঝতেই পারছেন, আমরাও জল চাই, পানি চাই, আপনারাও জল চান, পানি চান। আসলে দুপক্ষ মিলে বসে সবাই কোনো অসুবিধা না হয় সেটি যত তাড়াতাড়ি সম্ভব একটু চেষ্টা করে রাখাই ভালো। কারণ আপনারা জানেন আমরা যেহেতু ডাউন স্ট্রিম, আপনার উপর থেকে বন্ধ থাকলে আমরা বেশি ভোগান্তিতে পড়ি এবং সেটা বেশি অসুবিধাটা আমাদের দিতে হয়। এটি নিয়ে অনেকদিন ধরে কথা চলছে। আমরা জানি যে তিস্তার পানি আপনাদের দিতেও দরকার আর আমাদের দিতেও দরকার। সুতরাং আমার মনে হয় অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে এই প্রবলেমটা সলভ কি করে করা যায় সেই দিকে দেখে দরকার লাগলে ইন্টারন্যাশনাল এজেন্সি অন্যান্যদের সাহায্য নিয়ে সবাই যাতে সুবিধার মধ্যে করতে পারে, কারো যাতে অসুবিধা না হয় সেদিকে দেখতে হবে। কারণ আমাদের ডাউন স্ট্রিমের অনেক নদী এবং আমাদের শুকনোর সময় পানি অনেক কম থাকাতে কিছু অসুবিধা হয়ে থাকে, আমাদের অসুবিধা হচ্ছে, সেটাই আপনারাও জানেন। এই ব্যবস্থাপনাটা আমি মনে করি সকলে মিলে যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত এবং দুপক্ষই বলছেন এগ্রিয়েবল, কিন্তু এগিয়ে যত তাড়াতাড়ি সম্ভাবনা এই কাজটা এগিয়ে ফেলা যায়, ছেড়ে ফেলা যায়, ততই সকলের জন্য। সেই জায়গায় যেটা দেখা যায়, এর পাশাপাশি যেটা দেখা যায় কি ক্রস বর্ডার টেররিজম একটা জায়গা কিন্তু দখল করছে, কি এরকম দেখা যাচ্ছে কি পাকিস্তানে কিছু জঙ্গি আছেন যারা বাংলাদেশে এসে সেখানে আশ্রয় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন এবং পরবর্তীতে তারা ইন্ডিয়াতে আক্রমণ করছেন। তো সেই জায়গায় বাংলাদেশ কতটা তৎপরতার সাথে, কতটা কড়া ভাবে সেইটাকে দমন করার চেষ্টা করছে?
সেখানে প্রশাসনিক তৎপরতা কি আছে? এক সময়ে যখন আমরা আওয়ামী লীগ যখন পাওয়ার ছিল না, জননেত্রী শেখ হাসিনা যখন আসেন নাই, তখনকার সময়ের কথা এটি সত্যি ছিল। এখন যারা যারা টেররিস্ট, যারা দুষ্ট, যারা জঙ্গি, তারা তো কোনো মানুষের কোনো দেশের না, এরা মানুষকে ক্ষতি করতে, যে কথা বলছিলাম যে শত্রু আপনার দিকে আছে, শত্রু আমার দিকে আছে, সুতরাং এই শত্রুপক্ষকে দমন করবার জন্য আপনারা আমরা সকলে মিলে, এবং আমি নিশ্চিত, অত্যন্ত সুনিশ্চিত ভাবে নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী এই যারা যদি বলেন পাকিস্তানি বা অন্য যে কোনো জায়গা থেকে বাংলাদেশের কোনো আশ্রয় প্রশ্রয় পায় না, কিছু কিছু আগে যারা পেয়েছিল তাদেরকে কিন্তু অনেকজনকে ধরে আপনাদের কাছে পাঠানো হয়েছে এই বলে আমি শুনেছি। এবং এটা আমরা অত্যন্ত সক্রিয়ভাবে দমন করবার জন্য আমরাও চেষ্টা করি, এবং আমাদেরও যারা জঙ্গি বা আমাদের দেশের যারা জঙ্গি, তারাও যদি আপনাদের ওখানে যেয়ে থাকে বা যেতে পারে, যেটা শুনি আমরা আশ্রয় প্রশ্রয় নেয়, তাদেরও আপনাদের ধরে আমাদের কাছে পাঠানো, এটিও যেমন আপনাদের কর্তব্য, তেমনি আমাদেরও কর্তব্য। যদি আমরা এরকম কোনো জঙ্গি যারা ওই দেশে ইন্ডিয়াকে ক্ষতি করতে চায় বা আমাদের দুপক্ষকে ক্ষতি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা সক্রিয়ভাবে দমন করে আসছি। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার এই 10-15 বছরের মধ্যে জঙ্গি দমন অত্যন্ত একটি সাকসেসফুল প্রক্রিয়া, সেটি ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক। সুতরাং আমরা এই দমন প্রক্রিয়ার মধ্যে আছি এবং থাকবো, এবং সকলভাবে এই জঙ্গিদেরকে দমন করবো। এরা কিন্তু কোনো দেশের নয়, এরা কোনো মানুষের নয়, এরা মানুষকে ক্ষতি করার জন্যই সকল সময় এগিয়ে আসে। একদম। এর পাশাপাশি দেখা যায় কি যে গরু পাচার নিয়ে যে বাংলাদেশের বেশ কিছু সক্রিয় সংগঠন এর সাথে জড়িত থাকছে, এই গরু পাচার কাণ্ডের এই বিষয়টি নিয়ে সেই জায়গায় বাংলাদেশ সরকার কতটা তৎপরতা দেখাচ্ছেন, সেই একই যে তাদেরকে দমন করার চেষ্টা, তাদেরকে দমন করার উদ্দেশ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সরকার? আমি মনে করি যে এই যে ব্ল্যাক মার্কেটিয়ান বা মার্কেটিয়ান যারা গরু করা, সোনা পাচার করা, যারা ব্ল্যাক মার্কেটিং একটা চক্র, যারা সেই চক্রটা কিন্তু এরা একটি চক্র, এরা একটি দুষ্ট ব্যবসায়ী। এরা কিন্তু বাংলাদেশের না, ইন্ডিয়ান না, এরা দুষ্ট ব্যবসা, অসৎ ব্যবসা, ফেন্সিডিল যেমন ইন্ডিয়ার বা ওদিক থেকে মায়ানমার অন্য জায়গা থেকে আসে, এই দুষ্ট চক্র সব দেশেই আছে। আমরা এদেরকে দমন করার জন্য 2 পায়ে না 4 পায়ে খাড়া, এবং আমার মনে হয়, আশা করি এই গরু প্রচারকারী প্রায় বন্ধ হয়ে যাবে, প্রচার বাংলাদেশে প্রায় বন্ধ হয়ে যাবে, কারণ গরুর পালন বাংলাদেশে আমরা এখন অত্যন্ত সফলভাবে হচ্ছে, এবং তাতে করে ইন্ডিয়া থেকে গরু আসা প্রয়োজনীয়তা বাংলাদেশের শিগগিরই খুব থাকবে বলে মনে হয় না। সুতরাং এই জায়গাটা আশা করি বন্ধ হয়ে যাবে। এই চক্রটা তো দুষ্ট চক্র, অসৎ ব্যবসায়ী। এই যেমন পেঁয়াজ নিয়ে নানান ঝামেলা হচ্ছে, এই যেমন নানান সময় নানান ঝামেলা হচ্ছে, তো এইগুলো তো অসৎ মানুষ। এরা অসৎ মানুষ, সকল সময় অসৎ, এরা সকলেই সময় ক্ষতি করার চেষ্টা করে। একদম। যেটা আমরা দেখলাম কি যে বাংলাদেশে বছর আমাদেরকে পদ্মার ইলিশ পাঠিয়েছে, তো তার পাশাপাশি আমরাও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেছি, তো সেই জায়গা থেকে আর কি কি বাণিজ্যিক সেক্টর আমরা প্রমোট করতে পারি ভারত বাংলাদেশের মধ্যে, আর কি কি বাণিজ্যিক দিক আমরা তুলে ধরতে পারি? হ্যাঁ, সেটি আমার অনেকেই বলছিল যে আমরা এত করে কষ্ট করে ইলিশটা পাঠালাম, পাঠিয়ে তো আমার পেঁয়াজটা পেলাম না। এই যে চক্র, সেই চক্রকে আমাদের বন্ধ করতে হবে, যে শুধু ইলিশ পাঠাবো আর পেঁয়াজ আসবে তা না। এটি নিশ্চয়ই আমার মনে হয় আপনাদের সাথে বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব বর্তমান, এই বিজনেস সার্কেলটা আরো ভালোভাবে ডেভেলপ করা খুব দরকার, এবং যাতে করে এই চক্রটা, এই যে দুষ্ট চক্রটা আমাদের দু দেশের বন্ধুত্ব যাতে নষ্ট না করতে পারে, সেদিকেও সক্রিয়ভাবে সবাই, আমাদের দেশ এবং আপনাদের দেশ সবাই মিলে আমাদের দেখা দরকার যে আপনারাও কিছু কিছু আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, সেখান থেকে আসলে আমাদের না আসলে আমাদের অনেক সময় ক্ষতি হয়। সেগুলো আপনাদের সাথে পরিচ্ছন্নভাবে ব্যবসায়ীরা যাতে সঠিক সময়ে সঠিক জিনিসটি পায়, সেদিকেও দেখা উচিত। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে দুষ্ট চক্র, যেটা সোনা ব্যবসায়ী বলেন, গরু ব্যবসায়ী বলেন, ফেন্সিডিল ব্যবসায়ী বলেন, যাই বলেন, এই চক্রগুলোকে খুব শক্ত হাতে, গরু ব্যবসায়ী বলেন, খুব শক্ত হাতে দমন করার প্রয়োজন, এবং সেজন্য দুপক্ষের সহযোগিতা লাগবে।
একদমই তাই। তো রুহুল বাবু, একটু অন্য বিষয় নিয়ে আমরা কথা বলি। আমরা যদি একটু কোভিড পরিস্থিতির দিকে তাকাই আর কি। তো যেহেতু এই এক সময় আপনি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন আপনি, এবং এর পাশাপাশি আপনি একজন দেশ বরেণ্য চিকিৎসক। তো আপনার কাছে আমি বর্তমানে বাংলাদেশের কোভিড পরিস্থিতি এখন কি অবস্থা, কিভাবে দেখছেন এখন ওখানকার পরিস্থিতি ঠিক কি, এটা যদি আমাদের জানান। বাংলাদেশের কোভিড পরিস্থিতি বর্তমান সময়ে তো মোটামুটি ভালো। ভালো বলতে এই যে এখন একদম শেষ হয়ে যায়নি, পৃথিবীর কোথাও শেষ হয়ে যায়নি। তোমাদের আমার আক্রান্তের সংখ্যা কমে আসছে, মৃত্যুর সংখ্যা আজকে দেখলাম, আজকে ইন্ডিয়াতেও 32 জন মারা গেছে, বাংলাদেশে 32 জন মারা গেছে। তবে আমাদের আক্রান্তের সংখ্যা এখনো একেবারে কমে আসে নাই। তবে ইন্ডিয়াতে যেমন অনেকটা বেড়ে গেছে, সেই বাড়ান্তর দিকটা এখনো আমাদের দেশে আসে নাই। কিন্তু আমরা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত যে শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীর সব জায়গায় সেকেন্ড ওয়েভ বলছে, আবার অন্য জায়গায় ইন্ডিয়াতে বেশ হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে, এবং বিশেষ বিশেষ জায়গায় মহারাষ্ট্রের মতো জায়গায় অনেকটা বেড়ে যাচ্ছে। তো আমরা অত্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে এটাকে লক্ষ্য করছি। আমাদের মৃত্যুর হার 1.3 1.4, কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়লেও এই সিরিয়াসনেস বা সিভিয়ারিটির সংখ্যা আমাদের অনেক কম। আমাদের গত 1-2 দিনের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে আমাদের কোভিড হাসপাতাল যেগুলো আমরা তৈরি করেছিলাম সেখানে অনেক বেড খালি আছে, আইসিইউ খালি আছে, আমাদের অক্সিজেন ভেন্টিলেটর ইত্যাদি যেগুলো ছিল সেগুলোর সংখ্যা অনেকটা খালি। সুতরাং হাসপাতালের বেডটা অনেকটা খালি, কিন্তু কিছু মানুষ আমাদের এখানে যেটা দেখছি, আপনাদের ওখানে কেমন জানি না, যে মানুষ যে ভীতিটা ছিল মার্চ এপ্রিল মাসে, যে ভীতিটা ছিল সেই ভীতিটা নেই। এখন মানুষের জ্বর সর্দি কাশি হলে দৌড়াদৌড়ি করে হাসপাতালে গিয়ে একেবারে বসে থাকছে না, তারা বাড়িতে বসে ওষুধপত্র খেয়ে অনেকেই বাড়িতে বসে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সকলকে বলছি যে হাসপাতালে চেক আপটি করিয়ে নেন। দুঃখের বিষয় আমরা মাস্ক সবাইকে পরাতে পারছি না, এবং যতই আমরা বলি, আমি প্রায় প্রতিদিনই টেলিভিশনে থাকি এবং মাস্ক সম্বন্ধে বক্তৃতা করি, এবং কিন্তু আমরা মাস্ক সকলকে পরাতে পারছি না। মাস্ক পরাতে পারলে আমরা মনে হয় সংক্রমণের হারটা কমে যেত, কিন্তু অন্যান্য দিক থেকে আমরা এখনো অতটা সিরিয়াসনেস না আমি যতটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় দেখছি। তো আশা করি আমাদের এই শীতকালে, অনেকেই বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীও 2 দিন আগে বক্তৃতায় বলেছেন এই শীতকালে একটি বাড়ার সম্ভাবনা আছে। তো আমরা সেজন্য প্রস্তুত আছি। আমাদের চিকিৎসকরা, আমাদের মানুষরা, আমাদের প্রথমে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোভিড নিয়ে যত না জানা অজানা তথ্য এখন অনেক জানা তথ্য হয়ে গেছে, এবং আশা করি কিছুদিনের মধ্যে আমাদের ভ্যাকসিনটা পেয়ে যাব। আমার ইন্ডিয়া, আমাদের বন্ধু মানুষ আমাদেরকে বলেছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। তাদের স্পেশাল এনভয় পাঠিয়েছিল আমাদের ফরেন সেক্রেটারি। আমার ওই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল, ইজ ভেরি নাইস জেন্টলম্যান ডিয়ার, বহুদিন থেকে আমার বাংলাদেশে ছিলেন। তো সেই রকম ব্যবস্থাপনায় অন্যান্য দেশেও আমাদের সহযোগিতা করবে বলে আশা করছি। তো আমার মনে হয় ভ্যাকসিনটি কোথাও খুব শীঘ্রই যে আসবে তা মনে হয় না, অন্তত 5-6 মাস তো লেগে যাবে। আমাদের এই কোভিড পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে হলে প্রিভেনশন ইজ দ্য অনলি থিং, এবং প্রিভেনশনের ক্ষেত্রে আমি চিকিৎসক হিসেবে আমি মনে করি একমাত্র হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং তো আছেই, কিন্তু তার চাইতেও বড় ইম্পর্টেন্ট সকলের মাস্ক পরা। একদম তাই, যথার্থ বলেছেন। এটা আমার কমে যাবে, এটি একবার প্রমাণ করছে। সত্যি তাই। সেই জায়গা থেকে আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো, যে আপনি এত বছর যে স্বাস্থ্যমন্ত্রীর একটা দায়িত্ব পালন করে এসেছেন, সেই জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব থাকাকালীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে আপনার কি কি অবদান রেখেছেন? স্বাস্থ্য খাতের কয়েকটি অবদান, যেমন আমি এমডিজি প্রাইজ, মাতৃমৃত্যু হার এমডিজি প্রাইজ বিশ্ব দরবার থেকে মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন 3টা। এটি মাতৃমৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হার কমানো, আমাদের যে ভ্যাকসিন প্রোগ্রামের ভ্যাকসিন প্রাইজ 2-3টি পেয়েছি। এবার এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে এবারও দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশনকে এখান থেকে এবারও পেয়েছেন। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কতগুলো মৌলিক পরিবর্তন, যে আপনারা জানেন কিনা জানি না, আমাদের সরকারি ঔষধ যেটা হাসপাতালে দেওয়া হয় সেটি একটি লাল সবুজের মোড়কে দেওয়া হয়।
এটি আমার নিজস্ব ব্যবস্থাপনায় করে দেওয়া, এই জন্য যে সরকারি ঔষধ যাতে চুরি না হতে পারে, এবং চুরি প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ সব সরকারি ঔষধ এই লাল সবুজের বড়, এবং এটি যে দোকানে পাওয়া যাবে, যে চুরি করবে তা না, যে দোকানে পাওয়া যাবে তাকে অ্যারেস্ট করা হয়। এই জন্য আমাদের চুরিটা অনেকটা বন্ধ হয়ে গেছে। আমাদের ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং এর একটা বিরাট অসুবিধা ছিল, এটার জন্য পাবলিক সার্ভিস কমিশনে যেতে হতো, সেটিকে আমরা এনে আমরা ডিপিসি, ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে করেছি। ডাক্তাররা অত্যন্ত উপকৃত হয়েছে। আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ এবং অনেকগুলো ইনস্টিটিউশন, এবং সর্বোপরি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু কন্যা যে দায়িত্ব, যে কমিউনিটি ক্লিনিক, আমরা প্রতি ৬,০০০ মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আবার সবাই প্রতিষ্ঠা করেছিলাম। এখন ১৪-১৫,০০০ কমিউনিটি ক্লিনিক সারা দেশে অবস্থিত, এবং প্রতিদিনই এখানে সাধারণ মানুষরা হেঁটে হেঁটে যেতে পারে। ৩২টি ঔষধ সম্পূর্ণ বিনা পয়সায় সেখানে পায়। এটিও আমি মনে করি একটি বড় কাজ আমাদের সময়। তো স্বাস্থ্য ব্যবস্থার কিছু মৌলিক পরিবর্তন আমি আনতে পেরেছিলাম। আমার সময়ে আপনাদের মন্ত্রী ছিলেন জনাব গোলাম নবী আজাদ, তার সাথে বিশ্ব দরবারে আমার সাথে অনেকবার দেখা হয়েছে। তিনি বাংলাদেশের সে সময় বেশ কয়েকবার এসেছেন, এবং আমরা WHO তে দুজনে একসাথে অনেক সময় কাজ করেছিলাম। যদিও তিনি এখন অপোজিশনে, কিন্তু তিনি ইন্ডিয়ার জন্য অনেক কাজ করেছিলেন বলে আমি মনে করি। তো আমাদের অনুষ্ঠানও শেষ করার সময় হয়ে এসেছে। তো আমরা অনুষ্ঠান শেষের আগে আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো এখন সবাই করোনা কোন দিকে এগোচ্ছে, কি হতে পারে, যতদিন না ভ্যাকসিন আসছে আমরা কেউ জানি না। তো এই শীতের সময় করোনা একটা প্রকোপ বাড়ার একটা কথা শুনছি আমরা, তো এটা কি আপনার কি মনে হয়, আপনি চিকিৎসক হিসেবে কি বলবেন যে এটা কি বাড়বে, বা এটা যদি বেড়েও যায় আশঙ্কা, একদম সেটা আশঙ্কা কি আছে? একটা আশঙ্কা আছে, তবে আমি যেটি মনে করি যে আমাদের তো নাতিশীতোষ্ণ দেশ, আমাদের তো আমরা শীত প্রধান দেশ না, আমাদের ইউরোপ বা আমেরিকার মতো শীত এখানে পড়ে না। সুতরাং বিরাট একটা পরিবর্তন আসবে এটি আমার যেন মনে হচ্ছে না, কিন্তু এটি কমপ্লিটলি গেস ওয়ার্ক, এটা না আসলে বলা যাবে না। তবে সবাই, যেহেতু শীতের সময় তো আমাদের সর্দি কাশি বাড়ে, এবং সর্দি কাশি যে আমাদের যে ফ্লুটা হয় আপনারা নিশ্চয়ই জানেন, এই ফ্লুটা একটা করোনাটাই ভাইরাস, সেটিও কিন্তু করোনা ভাইরাসের টাই। দুটো মিলে কোনো কিছু করে কিনা সেটি আমার একদম সবার শেষে আপনার থেকে যেটা জানতে চাইবো, যেটাতে দুই দেশের মানুষই উপকৃত হবেন, আপনি যেহেতু একজন চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক, তো সেই জায়গায় যদি সংক্রমণের যদি আবার একটা ঢেউ আসে, সেই জায়গায় মানুষ নিজেদেরকে কিভাবে সামলে রাখবেন, সেই জায়গায় মানুষ কি কি তাদের করণীয় থাকতে পারে? একমাত্র কাজ মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন। মাস্ক ছাড়া কোথাও যাবেন না। বাড়িতে ফিরলে হাত ধুতে হবে, অন্য কোথাও গেলে আপনার নিজেকে প্রোটেক্ট করতে হবে। মাস্ক ছাড়া যেন কিছু না হয়। দয়া করে সকলকে বলুন মাস্ক করুন, তাতেই আমরা অনেকটা বেঁচে যাবো ইনশাআল্লাহ। একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে আপনার কাছ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, কোথা থেকে বাংলাদেশ আজকে কোথায় এসেছে, সোনার বাংলা থেকে আজকে ডিজিটাল বাংলাদেশ, একটা এই যে জার্নি বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যার যে বাংলাদেশকে রূপান্তর করা, তার যে এই জার্নিটা আমরা আপনার থেকে শুনলাম, জানলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম, কিছু সমস্যা জটিলতা যেগুলো দুই দেশের মানুষের মধ্যেই আছে, দুই দেশের মধ্যে আছে, সেইগুলো নিয়ে আলোচনা করলাম আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও বাংলাদেশে ইনভাইটেশন জানাচ্ছি, এবং বঙ্গবন্ধু কন্যার সাথে এসে দেখা করে তাকে একবার দেখে যান যে তিনি কত সাধারণ মানুষ, অসাধারণ হয়েছে, একেবারেই সাধারণ মানুষ, সকলের মা বোনের মতো। না দেখলে, কাছে না গেলে, কথা না বললে বুঝতে পারবেন না। সুতরাং আসুন আমার নেত্রীকে একবার দেখে যান। এরকম সুযোগ পেয়ে আমরা সত্যি আমরা কেউ চাইবো না এরকম সুযোগ হাতছাড়া করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
আমরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি জানলাম, তার সাথে সাথে জানলাম কি যে কোথায় ছিল বাংলাদেশ বা আমাদের বঙ্গবন্ধু কিভাবে তার বাংলাদেশকে চেয়েছিলেন, সোনার বাংলাদেশ কিভাবে তিনি চেয়েছিলেন, সেই জায়গা থেকে আজকে তার কন্যা কিভাবে সেটাকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করছেন, দিনে দিনে ধাপে ধাপে কিভাবে অগ্রগতি ঘটছে দেশের। তার সাথে সাথে কিছু সমস্যা, কিছু খুঁটিনাটি জটিলতা, সমস্যা তো জটিলতা থাকবেই। আছে যেগুলো দ্রুত সমাধানেরও একটা চেষ্টায় রয়েছে। কিছু অসৎ ব্যবসায়ী, যে কিছু অসৎ দিক যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেই দিকগুলো সমাধানের একটা চেষ্টা চলছে, সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম আমাদের অনুষ্ঠানে। আর সব অনলাইনে সময় আজকে আমাদের এখানে শেষ হয়ে গেছে, আমাদের হাতে আর সময় নেই, তো আমাদের অনুষ্ঠান আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার। এই হলো ডেটলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।